ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। সময়টা বলে রাখি, এখন ঘড়িতে সকাল 6টা বাজতে যায়, কিন্তু আপনাদের মনে রাখি আপনারা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তখন আমাদের সেনারা আমাদের প্রত্যেকের মধ্যে জ্বলতে থাকা বদলা, সেই বদলা নিয়েছে রাত ঠিক 1:40 থেকে 2:20 পরপর 4টি বড় এয়ার ও গ্রাউন্ড স্ট্রাইক, একেবারে প্রিসিশন ওয়েতে বলা যায় নির্দিষ্ট করে বেছে বেছে ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। আর রাতভর একাধিক প্রত্যাঘাত হয় পাক জঙ্গি ঘাঁটিতে, পরপর অভিযান চালিয়ে জঙ্গি হামলার প্রতিশোধ ভারতের। আমরা গোটা দেশ চাইছিলাম এই বদলা, গোটা দেশ, আমাদের প্রত্যেকের মধ্যে এই আগুনটাই জ্বলছিল, যে আগুনটা আজ পাকিস্তান। লিমা, একই সঙ্গে আমরা 5টা ছবি দেখাচ্ছি, মুহূর্তের ছবি। ভাওয়ালপুরে হামলা, জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর ছিল সেখানে হামলা চালানো হয়েছে। মাসুদ আজহার কি অবস্থায় আছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। জৈশের হেডকোয়ার্টারে কিভাবে হামলা চালিয়েছে ভারতীয় সেনা একবার দেখুন। গুড়িয়ে দেওয়া হয়েছে জৈশের হেডকোয়ার্টার, লস্করের হেডকোয়ার্টার লাহোরের খুব কাছেই, সেখানে অ্যাটাক করা হয়েছে। হিজবুল্লাহর হেডকোয়ার্টার, সেখানে অ্যাটাক করা হয়েছে। একের পর এক হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে ভারতীয় সেনা। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে আমরা দেখলাম তারা ভারতের আকাশ সীমায় আসার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে ইট ছুড়লে পাটকেল খেতে হবে। জায়গাগুলো আরেকবার শুভজিৎ একটু চটপট আমাদের দর্শকদেরকে বলে রাখতে চাইবো। ভাওয়ালপুর, মুরদিকে, তেহরা কালান, আমরা জানি রাখবো শিয়ালকোট, ভীমবের, বার্নালা, কোটলি, মুজফ্ফরবাদ, এই সমস্ত জায়গায় যেখানে একের পর এক জঙ্গি ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটির আর কোনো অস্তিত্ব নেই। ভারতীয় সেনা সেই জঙ্গিদের অস্তিত্ব রাখেনি। এক এক করে 50 জন জঙ্গি নিকেশ হয়েছে। ভারতীয়দের মারবে আর ভারত চুপ করে বসে থাকবে? মহড়া দেখেছিলাম আমরা টিভি9 বাংলা একের পর এক এক্সক্লুসিভ ছবি দেখিয়েছি আপনাদেরকে। কাশ্মীরের ছবি দেখিয়েছি, পেহেলগামের ছবি দেখিয়েছি, সেনা প্রস্তুত সেটা দেখিয়েছি। আর বারবার এটা বলেছিলাম যে কোনো সময় প্রত্যাঘাত হবে, যে কোনো মুহূর্তে পাকিস্তানকে দুর্মুষ করে দেবে। দুশ্মনকে সরানোর জন্য ভারতীয় সেনা সব দিক থেকে প্রস্তুত ছিল। কি আকাশ, কি স্থল, কিংবা জল, নৌবাহিনী থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, সমস্ত কিছু একেবারে প্রস্তুত ছিল। আর এই স্ট্রাইকের অপেক্ষাই তো করছিল গোটা দেশ। এই স্ট্রাইকের অপেক্ষা, এই বদলার অপেক্ষাই তো শুভজিৎ করছিল গোটা দেশ। একদমই। গতকাল রাত 8টা থেকে দফায় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বৈঠক করেছেন, 12টা বৈঠক করেছেন পরপর। গতকাল রাত 8টার পর থেকে তিনি ওয়ার রুমে বসে পুরো বিষয়টা মনিটর করছেন। দিল্লির এই মুহূর্তের কি আপডেট? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দিল্লির কি খবর? দেখো, যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক ডেকেছেন। ক্যাবিনেটের আলাদা করে বৈঠক হবে এবং যে খবর আমরা পাচ্ছি যে প্রত্যাঘাত করা হয়েছে, এই প্রত্যাঘাত কিন্তু সাময়িক প্রত্যাঘাত। তার কারণ পাকিস্তান যদি কোনোভাবে তার রিটেলিয়েটের চেষ্টা করে, সম্পূর্ণ যুদ্ধের জন্য তৈরি ভারত, সেই খবরই কিন্তু আমাদের কাছে আসছে, যা অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। অর্থাৎ এর আগে পরপর দুটো সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে পাকিস্তান, কিন্তু এবার কিন্তু আর শুধুমাত্র ক্লিনিক্যাল প্রিসিশনে শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক নয়, এবার সরাসরিভাবে সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ভারত যদি পাকিস্তান কোনো রকম প্রত্যাঘাত করে। আপাতভাবে যে খবর সেনা সূত্রে আমাদের কাছে আসছে তা কিন্তু চমকে দেওয়ার মতো খবর। তার কারণ যে খবরগুলি আমরা জানাচ্ছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মুজাফফরাবাদের খবর। এই মুজাফফরাবাদে সোয়াই নালা বলে একটি জায়গা রয়েছে, যা মুজাফফরাবাদ শহর থেকে 19 কিলোমিটার দূরে। এই সোয়াই নালাতে একটি হেডকোয়ার্টার রয়েছে জৈশ-ই মোহাম্মদের, এবং মূলত এটা অপারেটিং সেন্টার হিসেবে কাজ করে। যারা পেহেলগাম হামলা চালিয়েছেন তাদের প্রত্যেকের প্রশিক্ষণ এই সোয়াই নালা এলাকায় হয়েছিল বলেই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। সেই জায়গা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো জ্যোতির্ময়, নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি আমরা একবার শিলিগুড়ির দিকে নজর রাখি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, হাসিমারা প্রস্তুত কতটা? একদম হাসিমারা প্রস্তুত রয়েছে, বাগডোগরা প্রস্তুত রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের পাশাপাশি ইন্ডিয়ান আর্মি তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। একেবারে বলা ভালো ফুল ওয়ার মোডে রয়েছে। গতকাল রাতে যখন পাকিস্তানে এই এয়ার স্ট্রাইক হচ্ছে, যখন আর্মি এবং ইন্ডিয়ান আর্মি সড়ক পথে ভূমিপথে তারা হামলা চালাচ্ছে, আকাশপথে বায়ুসেনা তাদের মিসাইল নিয়ে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, এই ছবি গোটা রাত আমরা দেখলাম।
তার আগে দফায় দফায় যে মহড়া আমরা দেখেছি, সেই মহড়াতে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল উত্তরবঙ্গকে, কারণ এই উত্তরবঙ্গ করিডর চিকেন নেক এই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটা জ্যোতির্ময় বলছিল, যদি যুদ্ধ লাগে শুধুমাত্র পাকিস্তান সীমান্তে সেই এলাকাতেই যুদ্ধ হবে এমনটা নয়, একই সঙ্গে দেখতে হবে পাকিস্তান বিভিন্নভাবে রিটালিয়েট করার চেষ্টা করতে পারে, বাংলাদেশের মাটি ব্যবহার হতে পারে। সেই কারণেই কিন্তু গোটা সেনাবাহিনীকে স্থল সেনা, জল সেনা, বায়ু সেনা এই চিকেন স্নেক খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে যায় প্রসেনজিৎ। একদম নিঃসন্দেহে সেই কারণেই কিন্তু সমস্ত যে সেনাবাহিনী, তিনটে যে সেনাবাহিনী, এই প্রত্যেকটা বাহিনীকে হাই অ্যালার্ট করা হয়। আসবো তোমার কাছে আসবো প্রসেনজিৎ। একটু আগে কর্নেল ভাদুরীর সঙ্গে যে বিষয়ে কথা হচ্ছিল, সায়ন্তর কাছে আপডেট নেব। সায়ন্ত, পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে যে খবর আমরা পাচ্ছি, ডিটেল নেব সায়ন্ত। একদমই, দেখো ভারত যেটা খবর পাওয়া গেল, ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এর তরফে বিভিন্ন সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ কোথাও মনে করা হচ্ছে যে পাকিস্তানের এখন সব থেকে কাছের বন্ধু বাংলাদেশ, আর বাংলাদেশের জামাত জঙ্গিরা কোনো এই ধরনের অ্যাটাক যেটা প্রত্যাঘাত করা হয়েছে তার প্রতিশোধ নিতে এই জামাত জঙ্গিদের কাজে লাগাতে পারে পাকিস্তানে যারা যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে। সে কারণে বিএসএফ হাই অ্যালার্ট জারি করেছে, বিশেষ করে মায়ানমার, মিজোরাম, গুয়াহাটি সীমান্ত, এমনকি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে যারা বিএসএফ সূত্রে খবর যে এই সীমা যেগুলো মূলত অরক্ষিত এলাকা, সেখানে ইতিমধ্যেই বাড়তি ফোর্স পৌঁছে গিয়েছে। সকাল ভোরে যেহেতু ভোর রাতে অ্যাটাক প্রত্যাঘাত করা হয়েছে, তার জন্য বাড়তি বোট নেমেছে নদীতে। হাই অ্যালার্ট জারি করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ বাংলাদেশ পূর্ব সীমান্ত, পশ্চিম সীমান্তে যখন প্রত্যাঘাত করা হচ্ছে, পূর্ব সীমান্তে কোনো রকম খামতি রাখতে নারাজ বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর সেই কারণে এই যে 4096 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে, এখানে বাড়তি বাহিনী নিয়ে মোতায়েন করা হলো এবং হাই অ্যালার্ট জারি করা হলো। শুভজিৎ, সঙ্গে থাকুন। অবসরপ্রাপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দ্বৈপায়ন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। দ্বৈপায়ন বাবু, একদম সরাসরি যে প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি, বা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ যে বদলার অপেক্ষা করছিল, সেই বদলা কি নেওয়া গেল? এখন তো সবে শুরু, খুবই প্রিম্যাচিওর কন্ডিশনে আছে। সবে ফার্স্ট এয়ার স্ট্রাইক এবং বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে ভারতের তরফ থেকে। এরপরে পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের কি রিয়াকশন হয় তার উপরে পরিস্থিতি বিচার করে বলা যাবে যে ভবিষ্যতে কি হতে চলেছে। আপাতত যেটা দেখতে পাচ্ছি, যে হামলা যেটা হয়েছে তাতে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণেই পাকিস্তানের এই যে পিওকে, এই ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। একটা বিষয় আমরা খেয়াল করলাম, এই স্ট্রাইকের পর, এই প্রত্যাঘাতের পরে পাকিস্তানের তরফ থেকে দেখা গেল যে সেখানে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর তরফে সেখান থেকে বলা হচ্ছে যে এবার পাল্টা বদলা নেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ভারতের তরফ থেকে সেই মুহূর্তে কি কি করণীয় হতে পারে? দেখুন, ভারতের তরফ থেকে যা যা করণীয় সেটা তো অলরেডি তিনটে উইং আছে আমাদের, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটে উইংই তৈরি আছে। তার সঙ্গে প্যারামিলিটারি ফোর্সেস সবাই তৈরি আছে। তার সঙ্গে কি ধরনের হামলা পাকিস্তান প্রত্যাঘাত করতে চাইছে তার উপর ডিপেন্ড করছে, ভারতের কি রিয়াকশন হবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো এই মুহূর্তে আমরা স্পেকুলেট না করাই ভালো। নাগরিক হিসেবে আমাদের তৈরি থাকতে হবে, যা হয়তো কনভেনশনাল কোনো যুদ্ধ যদি শুরু হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদীও হতে পারে, এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। দ্বৈপায়ন বাবু, শুভজিৎ রয়েছি। দ্বৈপায়ন বাবু, তুরস্কর তরফ থেকে দেখছি পাকিস্তানকে সাপোর্ট করা হয়েছে। আমি সরাসরি জানতে চাইছি, এখানে যদি আগামী দিনে একটা যুদ্ধ হয়, সেখানে ইসলামিক স্টেট তারা কতটা পাকিস্তানকে সাপোর্ট করবে? যদিও তাদের অধিকাংশ কিন্তু ইতিমধ্যেই ভারতের পাশে আছে, একটা বার্তা দিয়েছে। দেখুন, যতটা আন্তর্জাতিক রাজনীতি আমার জানা আছে তাতে আমার মনে হয় তুরস্ক একটা আইসোলেটেড ঘটনা। আমার মনে হয় না অন্য কোনো ইসলামিক স্টেট সেইভাবে সাপোর্ট করবে পাকিস্তানকে। বাংলাদেশ, চীন? বাংলাদেশ রিসেন্টলি যাতে যে ডেভেলপমেন্ট তাতে মনে হয় সাপোর্ট করার সম্ভাবনা আছে। চীন তো আছেই, চীন সাপোর্ট করবে হয়তো, কিন্তু প্রত্যক্ষ হবে না। চীনের ক্ষেত্রে প্রত্যক্ষ হবে না, বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যক্ষ সাপোর্ট হয়তো হবে না, পরোক্ষভাবে করতে পারে। আর যদি
বিশ্বের কথা বলি, বিশ্বের রাষ্ট্রদশ শক্তি যারা যারা আছে তাদের পরোক্ষ সাপোর্ট, অন্তত পরোক্ষ সাপোর্ট আমার মনে হয় যে সুপার পাওয়ার যারা আছে তারা কেউই পরোক্ষ সাপোর্ট পাকিস্তানকে করবে না, এই মুহূর্তে নয়। দীপকবাবু, আরেকটা বিষয়, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, রাত 1:40 থেকে 2:20 মধ্যে পরপর স্ট্রাইক করা হয়েছে। গোটা বিশ্বের কাছেও তো এটা একটা শিক্ষণীয় বিষয়, এইটুকু সময়ের মধ্যে এতগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া। ডেফিনেটলি এটা একদম কমেন্ডেবল একটা বদলা নেওয়া হয়েছে। এই ধরনের বদলা এর আগে কোনোদিন ভারতীয় সেনা নেয়নি, আমি অন্তত আমার ব্যক্তিগত প্রফেশনাল জীবনে কখনো দেখিনি। এটা অত্যন্ত কমেন্ডেবল জিনিস এবং আমরা সবাই অ্যান্টিসিপেট করেছিলাম, কিন্তু কখনোই ভাবিনি এত দ্রুত একটা অ্যাকশন নেওয়া হবে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে যদি একটু বলেন, আমি স্টাডি করছিলাম, ডিআরডিওর পৃথিবী রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, প্রজেক্ট কুশা রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন, কারণ যে কোনো সময় কেউ শত্রুপক্ষ প্রত্যাঘাত করলে এয়ার ডিফেন্স সিস্টেমকে তার ইতিবাচক ভূমিকা পালন করতে হয়। আপনি যে নামগুলো করলেন তার সঙ্গে S-400 আছে ভারতের কাছে। এয়ার ডিফেন্স সিস্টেম সম্বন্ধে ভারতবর্ষের আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কোয়াইট ক্যাপেবল, যে বাইরের দিক থেকে পাকিস্তানের মতো কান্ট্রি এয়ারে স্ট্রাইক করলে সেটাকে আঘাত মানে প্রত্যাঘাত করার মতো এবং সেটাকে রুখে দেওয়ার মতো ক্ষমতা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে যথেষ্ট আছে। লিমা, যখন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা হচ্ছে, কতগুলো তথ্য চট করে দিয়ে রাখি, যেটা দৈপায়নবাবু বলছিলেন যে S-400 S-400 রাশিয়া থেকে উৎপত্তি, 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি, নিঃসন্দেহে বিরাট অস্ত্র ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ভান্ডারে। আকাশ রয়েছে, আকাশ এনজি রয়েছে যেটা ডিআরডিও তৈরি করেছে, বারাক 8 রয়েছে, ভারত ইসরায়েল যৌথ উদ্যোগে যেটা তৈরি হয়েছিল, স্পাইডার রয়েছে ইসরায়েলের কাছ থেকে নেওয়া, ইগলা এস রয়েছে রাশিয়ার কাছ থেকে নেওয়া, প্রজেক্ট কুশা রয়েছে ভারতের ডিআরডিও তৈরি করেছে, এবং পৃথিবী রয়েছে ভারতের ডিআরডিও তৈরি করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম, সায়ন্ত তুমি বলছিলে একটু আগে, একটাই কথা, এয়ার ডিফেন্স সিস্টেম। দুদিন আগে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে রীতিমতো হাসাহাসি হয়েছিল, কারণ চীন থেকে যেটা পেয়েছে সেটা শুরুই করতে পারলো না। অথচ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সেটা কিন্তু এই প্রত্যাঘাত এবং পাল্টা যখন আক্রমণ এলো সেই সময় কিভাবে রুখে দিল ভারতের আকাশের সুরক্ষিত ব্যবস্থা, সেটা কিন্তু বুঝিয়ে দিল। S-400 এর আমরা কথা বলছি, শুধু কিন্তু S-400 নয়, ভারতের সেনাবাহিনীর কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তা কিন্তু যে কোনো দেশের কাছে ঈর্ষার কারণ। এক হচ্ছে ডিআরডিও তৈরি, দুই হচ্ছে রাশিয়ার কাছে। আসবো তোমার কাছে, কারণ এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদের দিই। প্রত্যাঘাতের চেষ্টা করে ব্যর্থ পাকিস্তান, চেষ্টা করলো কিন্তু ব্যর্থ। পাক পাঞ্জাবে জরুরি অবস্থা এই মুহূর্তে, প্রত্যাঘাতের চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু ভুলে যাচ্ছে এই প্রত্যাঘাত কোন দেশের ওপর তারা করতে চাইছে। তার সমস্ত চেষ্টা, তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আপনাদের জানি রাখবো এই মুহূর্তের বড় খবর, ধ্বংস হয়েছে পাকিস্তানের 2 বোমারু বিমান, ধ্বংস পাকিস্তানের যুদ্ধ বিমান F-16 JF-17, পাকিস্তানের যুদ্ধ বিমান F-16 JF-17 এই মুহূর্তে ধ্বংস হয়েছে। পাকিস্তানের চেষ্টা হলো, কারণ একটু আগে শুভজিৎ আমরা বলছিলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি রিয়াকশন, মানে আমরা এক্সে হ্যান্ডেলে দেখলাম পোস্ট, যেখানে বদলা নেবে। এইটা কি তাহলে বদলা? এইভাবে ভারতের উপর তারা বদলা নেবে? কারণ যেভাবে তারা মানে পাল্টা বদলা নেওয়ার চেষ্টা করছে, প্রত্যাঘাতের চেষ্টা করছে, এইভাবেই বারবার তাদেরকে ব্যর্থ হতে হবে। পাক পাঞ্জাবে জরুরি অবস্থা জারি হয়েছে, প্রত্যাঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, যে মধ্যরাতে যে সারপ্রাইজটা পাকিস্তান পেয়েছিল, সেই সারপ্রাইজ মানে রিটার্ন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সবটাই তো ফেল। একদমই, কারণ তাদের কাছে যে দুটো শক্তি, এক হচ্ছে F-16, 2 নম্বর হচ্ছে JF-17, দুটোই কিন্তু ভেঙে পড়েছে। আর এই দুটো যুদ্ধ বিমান যখন ভেঙে পড়লো তখনই কিন্তু কোথাও তাদের কোমরটা কিন্তু ভেঙে গেল। গোটা পাকিস্তান কিন্তু রাত 2:15 সময় দিনের আলো দেখলো, অর্থাৎ চারপাশে শুধু মিসাইল পড়ছে এবং গোটা আকাশ কিন্তু লালে লাল। অপারেশন সিঁদুর, যে কারণে এই নামটা কিন্তু যথার্থ হিসেবে ব্যবহার হলো। পাকিস্তান যে ধরনের মিসাইল উড়িয়েছিল, উৎক্ষেপণ করেছে ভারতের উদ্দেশ্যে, বা যে ধরনের যুদ্ধ বিমান পাঠিয়েছিল,
সবকটাই কিন্তু ব্যর্থ হলো। কারণ এখন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে উড়ে আসা কোনো মিসাইল বা তাদের যে যুদ্ধ বিমান কোনো রকম আঘাত করতে পারেনি। এমনকি তারা যে ভুয়ো খবর ছড়িয়েছিল যে শ্রীনগর এয়ারবেস ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, শ্রীনগর এয়ারবেসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে পাকিস্তান ভুয়ো খবর রটানোয় যতটা দক্ষ বা যতটা পারদর্শী ভূমিকা পালন করেছে, তত পারদর্শিতা কিন্তু তাদের নিজেদের ভূখণ্ডকে রক্ষা করার ক্ষেত্রে দেখা যায়নি। কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমই ঠিকমতো কাজ করেনি। এয়ার ডিফেন্স সিস্টেম যখন কাজ করার জন্য অ্যাক্টিভ হলো, ততক্ষণে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান অপারেশন চালিয়ে বেরিয়ে এসেছে। এমনকি যেটা আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান ভূখণ্ডে ঢুকতেই হবে না, এমন কিছু অস্ত্র, এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে নির্ভুলভাবে আঘাত করতে পারে। সেটাও কিন্তু আজকে হয়েছে। পাকিস্তানের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে ভারতীয় সেনা ভূখণ্ডে আমাদের সামরিক দিক থেকে এবং এই সমস্ত সামরিক শক্তির টেকনোলজিও এতটা অ্যাডভান্স, এতটা বোকামি পাকিস্তান করলো কিভাবে? তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আমাদের প্রতিনিধিরা দিচ্ছেন। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সব বড় খবর। পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ফিরল ভারতের বিমান। এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে, গোটা দেশকে জানাচ্ছি, পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ফিরল ভারতের বিমান। সফল অপারেশনের পর সেনা ঘাঁটিতে ফিরল ভারতের যুদ্ধ বিমান। আরো একবার খুব স্পেসিফিক্যালি বলি, নিরাপদে ফিরেছে ভারতের সমস্ত যুদ্ধ বিমান। এটাই তো আমাদের কাছে সাকসেস, এটাই তো বদলা শুভজিৎ। একদমই। দৈপান বাবু, আপনার কাছে যাবো আরেকবার। সায়ন্ত যে কথা বলছিল যে পাকিস্তান ভারতের আকাশ সীমা আসার চেষ্টা করছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে রুখে দিয়েছে। কি ইঙ্গিত পাকিস্তান কি করতে পারে আগামী দিনে? কারণ ভারত যুদ্ধপ্রিয় নয়, যুদ্ধপ্রেমী নয়, কিন্তু আঘাত এলে প্রত্যাঘাত ভারত করবে। আপনিও যে কথা বলছিলেন যে পাকিস্তানের গতি প্রকৃতির উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। দেখুন, পাকিস্তান মানে খুব বোকা নয়, আমরা বোকামি করতে পারি কিন্তু খুব বোকা নয়। ওরাও জানে নিজেদের সীমাবদ্ধতা, যতটুকু করবে আমার মনে হয় বুঝে শুনেই করবে। ভারতবর্ষের ক্ষমতা সম্বন্ধে যথেষ্ট মানে ওদের জানাশোনা আছে, তো সেই অনুযায়ী আমার মনে হয় না খুব বেশি অ্যাডভেঞ্চারিজমের মধ্যে যাবে পাকিস্তান। মানে এখন যে অবস্থা তাতে বলছেন খুব একটা বাড়াবাড়ি করবে না আর কি। আমার যতদূর ধারণা খুব একটা বাড়াবাড়ির মধ্যে যাবে বলে মনে হয় না। চেষ্টা করবে খানিকটা যেতে, কিন্তু মানে সেটা সফল হবে না। যদি চেষ্টা করে তাহলেও সেটা সফল হবে না। বেশ, সঙ্গে থাকুন। প্রসেনজিতের কাছে আরো একবার যাব। প্রসেনজিৎ, তুমি যে কথা বলছিলে যে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা প্রস্তুত রয়েছে, হাসিমারা প্রস্তুত রয়েছে, একদম প্রত্যেকটা সেনাবাহিনী কিন্তু গত কয়েকদিন ধরে প্রস্তুত ছিল এবং তারা জানান দিচ্ছিল যে আমরা প্রস্তুত আছি, মিশন রেডি। সেই মিশন আসলে এই মিশন ছিল, এবং যে কথাটা সায়ন্ত বলছিল, এই সমর বিশেষজ্ঞরা বলছিলেন পাকিস্তানের চেয়ে ভারত ধারে ভারে উন্নত, কিন্তু একই সঙ্গে ভারত কিন্তু সংযম দেখিয়েছে। তারপর রাতে যখন ভারত প্রথম এয়ার স্ট্রাইক করলো গতকাল 1:40-এ, তারপর পরপর 4 দফা এয়ার স্ট্রাইক হয়। পাকিস্তানে যখন অন্তত 50 জন জঙ্গি মারা গেছেন, লস্করের ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান তখন বুঝতে পারলো তাদের দেশে গিয়ে ভারত হামলা চালিয়েছে কোথায়? জঙ্গি ঘাঁটিতে। বুঝে টুঝে যখন দুভাবে অ্যাটাক করার চেষ্টা হলো, কিভাবে? আকাশপথে চেষ্টা হলো, যেখানে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 তারা রুখে দিল, পাকিস্তানের দুটো বিমান পড়ে গেল। এরপর চেষ্টা হলো পাকিস্তানের যে পাঞ্জাব সীমান্ত, সেই সীমান্তে, সেখানেও কিন্তু গুলি বৃষ্টি শুরু করেছিল পাকিস্তান, যার যোগ্য জবাব ইন্ডিয়ান আর্মির তরফে মাঝরাতে দেওয়া হয়। এবং কার্যত আবারও আমি বলবো শব্দটা, পাকিস্তানের আকাশে তখন অকাল দেওয়ালি, গোটা আকাশ জুড়ে কার্যত লাল আলো ঠিকরে পড়ছে, বিভিন্ন মিসাইল আশ্রে পড়ছে। অন্তত 9টা জঙ্গি ঘাঁটি, 50 জনের মতো জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে গিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়ে ভারত বদলা নিয়েছে। অপারেশন সিঁদুর বারংবার বিগত দিনে বিভিন্ন সময়ে পাকিস্তানের তরফে ভারতে হামলা, বহু মা বহু স্ত্রী তার স্বামীদেরকে হারিয়েছেন, তাদের সিঁদুরের বদলা পাকিস্তান কিন্তু নিল, পাকিস্তানকে হারালো। আবার ভারত পাকিস্তান রিটালিয়েট করার চেষ্টা করলো, সেই রিটালিয়েশনও কার্যত মুখ থুবড়ে পড়ে গেল। অন্তত দুটো বিমান পাকিস্তানের কার্যত ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতের এই ডিফেন্স সিস্টেম। আজ সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক ডেকেছেন, সেখানেই কিন্তু বিস্তারিত জানাবেন এবং গোটা দেশবাসীর কাছে আজকে কিন্তু সকালবেলাটা
একদম অন্যরকম সকাল। গোটা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল যেভাবে পেহেলগামে আক্রমণ করা হয়েছিল তার একটা বদলা দিতে হবে, কিন্তু সেই বদলা যে এইভাবে এত তাড়াতাড়ি হবে, একসঙ্গে দুটো স্ট্রাইক, একদিকে আকাশপথে এয়ার স্ট্রাইক হলো, অন্যদিকে গ্রাউন্ডেও স্ট্রাইক হলো, গ্রাউন্ড স্ট্রাইক করা হলো। দুই তরফে এই অতর্কিত আক্রমণ কার্যত পাকিস্তান নাস্তানবুদ হয়ে যায়। গোটা পাকিস্তান জুড়ে ত্রাহি ত্রাহি রব ওঠে। বিভিন্ন হাসপাতালের বাইরের ছবিটা আমরা দেখছিলাম, সেখানে এই জঙ্গি ঘাঁটিতে আক্রমণের পর যারা আহত হয়েছেন তাদের নিয়ে গিয়ে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। পাকিস্তান যদি আবারও চেষ্টা করে তাতেও কিন্তু ভারত বুঝিয়ে দিল যে পাল্টা রিটেলিয়েশন ভারত করবে। ভারত সর্বতভাবে প্রস্তুত, প্রত্যেকটা বাহিনীকে প্রস্তুত রাখা আছে। ভারতের বায়ুসেনা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের বিভিন্ন আর্টিলারি ইনস্টলেশন রয়েছে প্রত্যেকটিকে অ্যাক্টিভ মোডে রাখা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান কোনোভাবে যদি বদলার চেষ্টা করে পাল্টা কিন্তু ভারত জবাব দেবে। কারণ ভারত কোথাও গিয়ে পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেনি, ভারত বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটিকে অ্যাটাক করেছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ করা হতো। লস্করের ঘাঁটি, জৈশের ঘাঁটি, মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গি, তার ঘাঁটি ভেঙে গুড়িয়ে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে ভারতের। প্রসেনজিৎ, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি নজরে আসছে। জম্মু কাশ্মীরের যারা ইয়ং ব্রিগেড আছেন তারা রাস্তায় নেমে এসেছেন, তারা বলছেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। সায়ন্ত, জম্মু কাশ্মীরের আমজনতা রাস্তায় নেমে এসেছে, তারা বলছেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। শান্ত, একদমই শুভজিৎ, এটাই কিন্তু প্রকৃত ভারতের চিত্র, যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই ঐক্যভাবে লড়বে। জম্মু কাশ্মীরের যে ছবি উঠে আসছে সেটা কিন্তু একটা বার্তা দিচ্ছে পাকিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর নেই, কাশ্মীর নেই নেই নেই। কারণ যেই ছবি এই ছবিতে মূলত একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, যেভাবে তাদের ট্যুরিজমের ওপরে হামলা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের ওপরে 15 তারিখ হামলা হয়েছে, সেই 22 তারিখ হামলা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষের মৃত্যুতে তারা শোকাহত ছিল, কিন্তু তারা প্রথম দিন থেকে কিন্তু একটা কথা বলে এসছে, পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই, যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী তাদেরকে মারতে হবে। ভারতীয় সেনার পাশে কাশ্মীর রয়েছে এবং কাশ্মীরের যুবকরা রয়েছে। আজকে যখন প্রত্যাঘাত করা হলো, রাত থেকে একের পর এক প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটি লঞ্চ প্যাড, তখন কিন্তু কাশ্মীরে এক অন্য ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকে কিন্তু উচ্ছ্বসিত এবং তারা রাস্তায় নেমে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ তারা জানে যে ভারতীয় সেনা যেটা বলে সেটা করতে পারে এবং এই সেনা যদি থাকে তাহলে কাশ্মীর সুরক্ষিত থাকবে। এবং কাশ্মীরে তাদের যে পর্যটনের ওপরে কাশ্মীর ডিপেন্ড করে, পর্যটন না থাকলে কাশ্মীর অন্ধকার, সেই পর্যটন ফিরে আসলে কাশ্মীরও বাঁচবে। সেই কারণে কিন্তু জম্মু কাশ্মীরের প্রত্যেকটি মানুষ আজকে রাস্তায় নেমে এসে সেনাবাহিনীর নামে জয়ধ্বনি করছে, যেটা কিন্তু বারবার করে আমরা কয়েক বছর আগে যেটা দেখতে পারিনি সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ সেনাবাহিনীর প্রত্যাঘাত জঙ্গিদের ঘাঁটিতে হয়েছে, জঙ্গিদের একদম সেই শিকড়ে হয়েছে যেখান থেকে তারা বেড়ে উঠছে। এবং কাশ্মীরের মানুষ কিন্তু এটাই চেয়েছিল পেহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর। সঙ্গে দেখো সায়ন্ত, বড় খবরের দিকে নজর রাখছি, ধারাবাহিকভাবে নন স্টপ ব্রেকলেস বুলেটিন করছি আমরা। এই মুহূর্তের বড় খবর, রাত 1:40 থেকে 2:20 একের পর এক স্ট্রাইক আছড়ে পড়ে পিওকেতে। 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি শুভজিৎ রয়েছি। প্রথমেই তো মানে গোটা বায়ুসেনাকে, ভারতীয় সেনাকে, পদাতিক সেনাকে, নৌবাহিনীকে আমাদের তরফ থেকে কুর্নিশ তারা সেফলি ফিরে এসেছে ভারতের মাটিতে। আপনি স্ট্রাইকটা ব্যাখ্যা করবেন কিভাবে? দেখো, অপারেশন সিন্ধু গত এই রাতেই 1:44 আমরা লঞ্চ করেছিলাম অ্যাক্রস 9খানা টার্গেট ইন পাকিস্তান এন্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে এবং পাকিস্তানের মাটির উপরে। আমরা বেছে নিয়েছিলাম বেসড অন ইন্টেলিজেন্স এরম টার্গেট যেখানে জৈশ-এ মোহাম্মদ এন্ড লস্কর এ তয়বার ট্রেনিং ক্যাম্পস হতো, যেখানে ওদের লঞ্চ প্যাড, যেখানে ওদের ট্রেনিং করে লঞ্চ করা হতো অ্যাক্রস ইন্ডিয়া। তো আমরা সেই ধরনের টার্গেটস বেছে নিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল আগেনস্ট টেরর। এন্ড আমরা কিন্তু আর্মির বিরুদ্ধে, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেইনি, কিন্তু আমরা এক্সপেক্ট করছি পাকিস্তানি আর্মি উইল নাও রিটালিয়েট, যার জন্য আমরা প্রস্তুত। আমরা ইউজ করেছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাসেটস, ফাইটার এয়ারক্রাফট এবং ক্রুজ মিসাইল। আমরা শান্তি চাই, কিন্তু
যেহেতু ওরা আমাদের উপরে একটা এত বড় আঘাত করেছে, তো আমাদের এটা হচ্ছে প্রত্যাঘাত। আর আমরা এখন প্রস্তুত, আমরা আই এম শিওর কি পাকিস্তান একটা কিছু করবে, তো আমরা তার জন্য তৈরি আছি। আমাদের যে এয়ার অ্যাটাক 100% সাকসেসফুল, এন্ড যেখানে যেখানে আমরা হিট করেছি প্রত্যেকটা আমাদের উই হ্যাভ অ্যাচিভ সাকসেস। ধন্যবাদ। আমরা কথা বললাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, এর আগে আমরা বারংবার যে খবর দিচ্ছিলাম যে একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, তোমার কাছে নিশ্চয়ই খবর এসে গেছে, তোমার থেকে ডিটেল নেব যে এখানে ভারতীয় নৌবাহিনী তারাও অংশগ্রহণ করেছে, সূত্রে কথা বলছে সায়ন্ত। একদমই শুভজিৎ, নৌবাহিনী যে ড্রোনটা ব্যবহার করা হয়েছে তাকে বলে লয়টারিং মিউনিশন। অর্থাৎ এই ড্রোনের অন্যতম সুবিধা হচ্ছে এই ড্রোন যেরকম নিজে যে কোনো নির্ভুল আঘাত করতে পারে, তেমনি যে কোথায় জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই ছবিও দ্রুত তুলতে পারে। অর্থাৎ এই ড্রোন কিন্তু আগে কখনো ব্যবহার করা হয়নি। এই প্রযুক্তি সম্পর্কে পাকিস্তান সম্পূর্ণ অজানা ছিল। নৌবাহিনী কিন্তু এটা ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি করেছে এবং ইসরায়েলের সাহায্যে তৈরি হওয়ায় এই ড্রোন কিন্তু অত্যন্ত শক্তিশালী। স্বাভাবিকভাবেই এই ড্রোন কিন্তু ব্যবহার করে নৌবাহিনীও কিন্তু ভারতীয় বায়ুসেনা, স্থলসেনার সঙ্গেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করতে, খতম করতে সাহায্য করেছে। 1971-এর যুদ্ধে নৌবাহিনীর ভূমিকা আমরা দেখেছিলাম। করাচি পোর্টকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছিল। করাচি পোর্টে যখন বিমান উড়ে গিয়েছিল তখন এই নৌবাহিনীর ওপর থেকে যুদ্ধ বিমান উড়ে যায়। আবারও এই নৌবাহিনীর ভূমিকা দেখা গেল এই প্রত্যাঘাতের সময়। অর্থাৎ নৌবাহিনী, স্থলবাহিনী, বায়ুসেনা, এই তিন বাহিনীর কামাল দেখলো ভারতবাসী, 140 কোটির ভারতবাসী। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। দৈপান বাবুর কাছে আবারও যাবো। দৈপান বাবু, অনেকে অধৈর্য হয়ে পড়েছিলেন, তারা বলছিলেন এতগুলো দিন পেরিয়ে গেল এখনো কেন অ্যাটাক করা হলো না। উড়ির পথ দেখেছিলাম 11 দিনের মাথায় অ্যাটাক হয়েছিল, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল 12 দিনের মাথায়, আর আজকে 15 দিনের মাথায়। অধৈর্য অনেকে হয়েছিলেন, কিন্তু সময় কিনে নেওয়া কৌশল ছিল ভারতের। কৌশলটা ঠিক কি? দেখুন, যে কোনো স্ট্রাইকের মধ্যেই একটা প্রথম জিনিস সারপ্রাইজ একটা বড় এলিমেন্ট। আপনি যে কোশ্চেনটা করলেন তার মধ্যেই আপনার উত্তর লুকিয়ে আছে। এর আগে দুটো স্ট্রাইক অলরেডি হয়ে গেছে। একটু যদি কাছে এসে কথা বলেন। হ্যাঁ, বলছি যে আপনি যে কথাটা বললেন তার মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। এর আগে অলরেডি দুটো স্ট্রাইক হয়ে গেছে। তো ভারতবর্ষকে সারপ্রাইজ এলিমেন্ট যদি রাখতে হতো তাহলে এই সময়টা দিতেই হতো। তো সেই জন্যই হয়তো এই ডিলেটা হয়েছে। এবং কখন কিভাবে হবে এই জিনিসটা যদি আগের থেকেই পাকিস্তান অ্যান্টিসিপেট করে নেয় তাহলে তো তার প্রত্যাঘাতটা তারাও তো প্রিপারেশন নেবে। তো সেই জন্যই এই ডিলেটা হয়েছে। এই নিয়ে আমরা সবাই জানতাম যে হবে এয়ার স্ট্রাইক বা যে কোনো স্ট্রাইক হবে, কিন্তু কখন হবে সেটা সেনাবাহিনী ঠিক করবে। স্বয়ং প্রধানমন্ত্রীও সেই লিবার্টিটা সেনাবাহিনীকে দিয়েছিলেন। দৈপান বাবু, একটা যুদ্ধের বা একটা আক্রমণের অনেকগুলো দিক থাকে। একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, একটা ডিরেক্ট স্ট্রাইক থাকে, যে স্ট্রাইকটা হলো, একটা কূটনৈতিক স্তরে থাকে ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। এই 15 দিন ধরে ভারত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে সেগুলো তো একটা স্ট্রাইকের অংশ। অবশ্যই আপনি যে কোনো স্ট্রাইক করার আগে প্রথম কথা যেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেল। সমস্ত বন্ধু দেশ এবং যে দেশগুলো নিউট্রাল থাকতে পারে, যে দেশগুলো সরাসরি পাকিস্তানের সঙ্গে সাপোর্টে থাকতে পারে, বা যে কান্ট্রিগুলো সরাসরি ভারতবর্ষের সঙ্গে সাপোর্ট থাকতে পারে, সমস্তগুলো একসাথে তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের সাপোর্ট গুলো এবং তারা যাতে ভারতবর্ষের সঙ্গে থাকে এগুলোকে এনশিওর করা প্রথম কথা। এবং তারপরে হচ্ছে সামরিক বাহিনী